আমি আমার ছেলের কাছে আমি মানে আমার আমার কারণে আমার ছেলে জিম্মে এর চেয়ে আর কষ্ট কি আর কি মানে আমার ছেলের প্রতি যে ভিট আসবে আমার প্রতি মানে যে আর ছেলে বউ তার এখন তার ঘৃণা পাত্র হয়ে গেছে, আমার কাছে ঘৃণা পাত্র হয়ে গেছে। আমি দেখলি আপনি এগুলোর ভিতরে কেন যান? আপনি ডাইল ভাত খাবেন, এগুলোর ভিতরে যান না। পারিবারিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, কালার হইতেছেন। আমি খুবই মানে একটা এখন বিপদে পড়ে গেছে, এখন আপনারা উদ্ধার করবেন। আমার বারবার আমাকে যে দেখেন খাগড়া তো আমাকে যে স্টাম্পের উপরে ওইখানে আমি মানে তাও 20,000 টাকা আমি পেমেন্ট করছি, 50,000 টাকা রেগেস্ট, ওইখানে 20,000 টাকা পেমেন্ট, এতটুকু যথেষ্ট। আর দ্বিতীয় পক্ষ হচ্ছে হলো আলামিন সিদ্দিক। মোহাম্মদ আলামিন সিদ্দিক, পিতা হাসমতুল্লাহ হাসু। হাসমতুল্লাহ না? হাসমতুল্লাহ হাসু, ব্লক সি, লাইন 7, কাউসার আহমেদ। কাউসার আহমেদ না? পিতার নাম জানি না, অজ্ঞাত, কিন্তু মিরপুর এরা কি দুইজন একসাথে ব্যবসা করে না? একসাথে পুরো মানে একটা চক্রই আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার দীর্ঘদিন আমার ছোটকালের বন্ধু, কিন্তু বন্ধু হিসেবে আমার সাথে কাউসার এবং মজিদ কাউসার আহমেদ। মিরপুর 13 বাসা আপনার, বাসা। আর অফিস হচ্ছিল কাউসারের অফিস হচ্ছিল আপনার মেরুল বাড্ডাতে। টাকা কত লক্ষ টাকা? টাকা টোটাল হচ্ছিল আপনার, ট্রাভেলস এর নাম কি? আপনার ইউরোভিশন। ইউরোভিশন, জি, ইউরোভিশন, প্রগতি টাওয়ার, মেরুল বাড্ডা। মেরুল বাড্ডা 9ম তলা। আচ্ছা, এই তো না? জি জি, ওরা দুজন এখানে বসতো। টাকা কত জানো? টাকা হচ্ছিল ওদের কাছে করা আছে মোট 7,60,000, 7,60,500 টাকা আর কি। কিন্তু আমি ভুক্তভোগী হয়ে 8,80,000 টাকা মতো মনে করেন যে আমি এখানে রোজা 60,500 টাকা। 7,60,000 টাকা। হ্যাঁ, আর হলো আর আপনার ভুক্তভোগী হয়ে গেছে 8,80,000 টাকার মতো। 8,80,000 টাকা মতো না? যেটা আমার মানে মানে বংশ লসের ভিতরে পড়ে গেছিল। 8,80,000 টাকা। আচ্ছা, এই হলো আপনার 20/8/24 সাল থেকে, মানে 24 থেকে আর কি শুরু হয়েছে ওর সাথে লেনদেন। এটা কি পার্টনারে ব্যবসা? পার্টনারে বলতে কি, তৃতীয় পার্টি। আপনি কি পার্টনারে ছিলেন? না, পার্টনারে না, আমি জাস্ট মিডিয়া হয়ে কাজ, মানে তাকে কাজগুলো দিছিলাম, সে কাজ মানুষজন বিদেশ পাঠাইছে, এর ভিতরে অনেকে টাকা দিতে পারতেন না, ইনভেস্ট করতেন, আবার নিয়ে আনতেন। না সেরকম উনি মানে থার্ড পার্টি বলতে কি, উনি একটা বিষয় রেডি করতে পারলে 20,000 পাবে। আচ্ছা আচ্ছা, এরকম মানে বিষয় রেডি করাতে কি আপনি ইনভেস্ট করতে হইতো? না ইনভেস্ট করতে হইতো। তাহলে টাকাটা পার্টি থেকে টাকা তো পার্টি থেকে দিয়েছে। ও, এই পার্টি টাকাটা মার দিয়েছে, কিন্তু যেখানে লায়াবিলিটিস আপনার। জি জি, হ্যাঁ, আপনি মিডিয়া করছেন তার সাথে। জি জি, এবং পার্টি আপনাকে ধরছে, ওরা আপনাকে দিচ্ছে না, সেটাই না? ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসদ কর্তৃক সারা দেশব্যাপী নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে, তাদের পাশে গিয়ে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতাই আজকে আমাদের কাছে মোহাম্মদ আনোয়ার ফারুক মনি ভাই নামে উনি ভুক্তভোগী, উনি এসছেন, উনি ড্যামরা কোনাপাড়া থেকে এসছেন। ওনার সাথে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন, সেই প্রতিপক্ষ ব্যক্তিরা হলেন আল আমিন সিদ্দিক, পিতা হাসমতুল্লাহ হাসু, ব্লক সি, লাইন 7, বাসা 23, মিরপুর 13। দ্বিতীয় নম্বরে হচ্ছে কাউসার আহমেদ, মিরপুর 13, বাসা। তো ওনাদের কাছ থেকে উনি বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তাদের সাথে একটি সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ভিত্তিতেই বিভিন্ন সময় এই ভাইকে ইউজ করে, বলবো যে তিনি মিডিয়ার পার্টনার হিসেবে, যে ভাইকে বলতো যে ওনাদের যেহেতু ট্রাভেলের ব্যবসা ছিল,
যে আপনি ভিসা যদি প্রস্তুত করতে পারেন তা প্রত্যেকটা বিষয় আপনাকে ভিসার কারণে আপনাকে 20,000 টাকা দিব। সেই ক্লায়েন্টের টাকা তার মাধ্যমেই তারা নিয়েছে। এখন টাকা নেওয়ার পরে তারা হচ্ছে গিয়ে এখন তারা ধরাছোঁয়ার বাইরে। তো বিভিন্ন জায়গায় উনি অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাননি। অবশেষে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষকের কর্তৃক একটি লিখিত আকারে উনি অভিযোগ দায়ের করবেন এবং আপনারা দেখছেন যে অন ক্যামেরায় তিনি কথা বলবেন। তো আমি আর কথা বেশি সময় নেব না। আমি আনোয়ার ফারুক মনি ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যে এই যে আল আমিন সিদ্দিক এবং কাউসার আহমেদ, তাদের সাথে আপনাদের কতদিনের সম্পর্ক আপনার সাথে? জি, আসসালামু আলাইকুম। আমার সাথে দীর্ঘ মানে আমি যখন মিরপুরে থেকে লেখাপড়া করছি সেই হিসেবে মানে ছোটবেলা থেকে আমার সাথে বন্ধুত্ব। তো আলামিন এক পর্যায়ে জানি যে একটু ইয়ে টাইপের স্পিচ টাইপের বন্ধু বান্ধবের ভিতরে, কিন্তু তারপরও ও আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করে যে আমি তো বেশিরভাগই হজ এবং ওমরায় কাজ করি, তো সেই হিসেবে দুই একটা আমার যদি যাত্রী থাকে সেই হিসেবে আমি একদম জেনুইন যে এটা যেগুলো আছে সেগুলো আমি কাজ করি আর কি। একটু এদিকে লুকিং বাই দিস টাইম আমাকে অনেক রিকোয়েস্টের উপরে এসে বলে যে তুই বন্ধু, আমিও বন্ধু, আমারও তো হক আছে, তুই তো দুইটা কাজ করিস, তো সেই হিসেবে আমাকে দে। তো তার সাথে এইভাবে দীর্ঘ 3 মাস 4 মাস আমি মানে তারে ঘুরানোর পরে লাস্ট মানে ফোনের উপরে ফোন, বিরক্ত, রাত্রে 2টা নাই 3টা নাই, মানে স্বার্থ হাসিলের জন্য আমাকে একটা করে দেয় যে আমি ওর প্রতি একটু আগ্রহ প্রকাশ মানে বাড়াইতে বাধ্য হই। জি, বাই দিস টাইম মানে এক হিসাবে ওর সাথে আমি যে এলাকায় থাকি ডামরা এলাকায়, সেখান থেকে আমার এক বন্ধুর মাধ্যমে আমার এলাকার ছোট ভাইয়ের আত্মীয়, তার কাছে সে আমাকে তার মারফতে একটা পাসপোর্ট দেওয়া হয় রিকোয়েস্টের উপরে। ক্রোয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বইটা দেওয়ার পরে 1 মাস পরে বলে যে এটা হবে না, মলদোভায় দিতে হবে। মলদোভা এবং আরেকটা বই একই লোকের মাধ্যমে আসে রাশিয়া, দুইটা বইয়ের জন্য। তারপরে যখন মলদোভা দিই আমি প্রথম ধাপে 20/8/24 সনে মলদোভা বাবদ তাকে মেডিকেল এবং অগ্রিম বাবদ মানে 60,500 টাকা প্রদান করি। জি, ব্যাংকে 50,000 টাকা এবং মেডিকেল বাবদ 10,500 টাকা। তারপরে হচ্ছে হলো 15/9/24 তারিখে তাকে রাশিয়া বাবদ আরেকটা পাসপোর্ট দেই, মেডিকেল এবং অগ্রিম বাবদ তাকে 60,500 টাকা প্রদান করি। জি, প্রদান করার পরে সে আমাকে 20/11/24 তারিখে রাশিয়ার সাবমিশন লেটার বাবদ সাবমিশন লেটার বাবদ আমাকে সাবমিশন লেটার দেয়, সেই বাবদ তাকে 3.5 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করি। আচ্ছা আচ্ছা, কি ব্যাংকে? ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংক। জি, আচ্ছা, সবগুলাই ব্র্যাক ব্যাংকে, এখানে যা ম্যাক্সিমাম দেওয়া আছে। কিন্তু সাবমিশন লেটার আপনার কাছে কি সেই ব্যাংকের কি রিসিটমেন্ট আছে আপনার কাছে? জি জি, রিসিট আছে। আচ্ছা আচ্ছা, রিসিট আছে। হ্যাঁ, তো চাইলে তো স্টেটমেন্ট নিয়ে আসতে পারবেন। জি জি জি। আচ্ছা, বলেন। তো 3.5 লক্ষ টাকা প্রদান করি। তো মানে সে বললো যে এটাই তো, আর সাবমিশন লেটার মানে ভিসা, কিন্তু এটা পরে এমবিসিতে জমা দিলে স্টাম্পিং হবে আর কি, প্রসিডিং অনুযায়ী। কিন্তু 3.5 লক্ষ টাকা দেওয়ার দীর্ঘদিন যাবত পর মানে কোনো নাই, যেদিনকে সাবমিশন লেটার দেয় 90 ডেজ ওভার হয়ে যাওয়ার পরে, 90 ডেজ ওভার হয়ে গেছে। জি, মানে সাবমিশন লেটার 90 ডেজ ভ্যালু ডেট যেটা, জি জি জি, সেটা ওভার হয়ে যাওয়ার পরে আপনার আবার নতুন করে রিশিডিউল করার জন্য সে। আচ্ছা, আমি একটু আপনাকে সহজ করে দিই। বিষয়টা হচ্ছে যে উনি আপনার সাথে দীর্ঘদিনের পরিচিত। জি, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনি যে ক্লায়েন্ট নিয়ে আসেন আপনি ফেস করছে, জি, ফেস করে আপনার মাধ্যমে কত লক্ষ টাকা নিয়েছে? মূল টাকার কথা বলেন। সর্বমোট তার সাথে আমার মানে 7,02,000 টাকা, এবং 7,02,000 টাকা হচ্ছে হলো ইজিপ্টের বাবদ। এটা আরো 2টা পাসপোর্ট দেওয়া ছিল ইজিপ্ট বাবদ জি, এবং রাশিয়া মলদোভা বাবদ। তাকে 7,02,000 টাকা পেমেন্ট করি আমি হ্যাঁ, ক্যাশ এবং পেমেন্ট এই ব্যাংকের মাধ্যমে। জি জি, ক্যাশ আছে প্রায় 2,18,000, প্রায় আচ্ছা, আচ্ছা। 20,000 টাকার মতো ধরেন, 2,20,000 টাকা। আর হচ্ছে আপনার হ্যাঁ, এই 4 লক্ষ মেবি আপনার 4,79,000 টাকা হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে, ব্যাংক আচ্ছা, এবং ক্যাশ, এগুলো যেগুলো মেডিকেল বাবদ এবং এভাবে আর কি। আচ্ছা, যাক মানে আপনার কথা হচ্ছে যে আপনি মূল টাকা পাবেন 7 লক্ষ
7,02,500 টাকা। সেটা 7,02,500 টাকা আপনি পাবেন ব্যাংকের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে যেটা দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। আর এমনিতে হাতে হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ আছে। হ্যান্ড ক্যাশ কত আছে? হ্যান্ড ক্যাশও আছে হচ্ছে আপনার 2,26,000, 2,23,000। মানে মূল টাকা কত আসে? আপনি ব্যাংক এবং হাত ক্যাশ সেটা আমরা পরে দেখবো, আমরা পেপারসে নিব। হ্যাঁ, আপনি মূল টাকা কত হচ্ছে তার কাছে আপনি পাও না? 2,60,500 টাকা আমি মানে হিসাবে 7,60,000 টাকা চাচ্ছেন তার কাছে। জি, এখন উনি কি বলছে? উনি বিভিন্ন ছলছাতুরি এই পর্যন্ত আমার সাথে মানে বিভিন্ন ছলছাতুরি করতেছে এবং প্রায় সময় উনি আমাকে কোন থানার আন্ডারে আছে? কাফরুল থানার আন্ডারে এবং বাড্ডা থানার আন্ডারে। বাড্ডা থানার আন্ডারে। জি, তার মানে ওনার বাসা কাফরুল থানায় আর অফিস বাড্ডা থানায়। বাড্ডা থানায়। আপনি বাড্ডা থানায় ধরতে হবে। হ্যাঁ, আমি বাড্ডা থানায় অভিযোগ করা হয়েছে তার জি। এগেইনস্টে, এবং সে যে আমাকে ইজিপ্টের কাজ আমি সবচেয়ে মানে পরিণতি যে শিকার হয়েছে আমি সবচেয়ে যেটা বাড্ডা থানার ওসি মহোদয় জানেন এই বিষয়ে? জি, আমি টোটাল বিস্তারিত আমি তার বাড্ডা থানায় আমি অভিযোগ করা হয়েছে। এটা আচ্ছা, হলো আপনার 27 তারিখে মানে 27 উনি তারিখে তো অ্যাকসেপ্ট করেছে। উনি কি বলছেন এই বিষয়ে? এই বিষয়ে ওনার সাথে জাস্ট অভিযোগ করে রাখছি। ও আমাকে বলছিল যে 8 তারিখ আমার সাথে বসবে, কিন্তু এখনো পর্যন্ত বসে নাই। 3টা হিসাবে বলছি যে এই অফিসটা আরো কয়েকটা এরকম ট্রাভেলস এর যারা এরকমই। ইজিপ্টের বিষয় হচ্ছে আপনার সরাসরি হয় না। ইজিপ্টের বিষয় ছিল সৌদি আরব থেকে যেতে হয়। সৌদি আরব থেকে জেলে ওইখানে আপনার দুবাইয়ের বিষয় যখন ওকে টু রিপোর্টটা যে দিছে আমাকে, ইজিপ্টের যাত্রী যে প্যাসেঞ্জার রাজা মিয়া লাস্ট 24 তারিখের রাত্রেবেলা একটা 50,000 ফ্লাইট ছিল। আচ্ছা আচ্ছা, তো সৌদি আরবের বিষয়টা দিচ্ছে সম্পূর্ণ জালিয়াতি। ওর বিষয়টাই যে দেখাইছে কম্পিউটারে কম্পিউটারাইজ জাস্ট একটা অরিজিনাল না, অরিজিনাল না। ওদের ওর করা। বিষয়টাই জি। এই যে দেখেন এই লোক এই বিষয়টাই হ্যাঁ, এইটা করাই মানে জাস্ট কম্পোজ করে এটা আচ্ছা, মডিফাই করে মানে দিচ্ছে। বডি এলে ওনার ওনার হ্যাঁ। উনি মূলত অলরেডি সৌদি আরবে ওমরা করার উদ্দেশ্যে চলে আছেন, গেছে, জি, জি। আছে মানে আরো চলে আসছে। মানে বৈধ কাগজ উনি জালিয়াত করছে এই কাগজের আপনি মাধ্যমে। এইখানে দেখেন শুধু এই বারকোডটা জায়গায় জি, জি। এই সিরিয়াল নাম্বারটা জাস্ট হ্যাঁ। একটা আপনার সব এই বারকোডটা আপনার চেঞ্জ করতে পারেন এক জায়গায় এটা সম্ভব না। নাম্বারিং এর জন্য। হ্যাঁ, যার Barcode কারণে change করতে পারবেন না। এটার কারণে 24 তারিখ রাত্রে আমি এয়ারপোর্টে যখন ঢুকাই দিয়ে আসি যাত্রীকে আমি দিয়ে আসি, 9 জন যাত্রীর ভিতরে 6 জন যাত্রী অলরেডি আপনার চলে গেছে বোর্ডিং পাস করে, আচ্ছা আর আচ্ছা 3 জন যাত্রীকে রেখে গেছে ওরা। একটা 50-এর ফ্লাইট ছিল। আচ্ছা আচ্ছা, আমি ওদেরকে দিয়ে নামাই দিয়ে আমি রাত্রে বাসায় যখন দুটা গেছি ড্যামরা এলাকায়, হ্যাঁ, ড্যামরা এলাকায় দুইটা বাজে বাসায় ঢুকছি। এমন সময় যাত্রীর দাদা আমার বাসায় আসছে রাত্রেবেলা, আচ্ছা আচ্ছা, 2টা বাজে রাত্রে বাসায় উঠছি। যাত্রীকে তো আমি এয়ারপোর্টে দিয়ে আসছি, জি। দিয়ে আসার পরে বাসায় চলে আসলাম। আমি আর ওর দাদা একসাথে আসছি, আমার পাশাপাশি বাসা আমার এলাকায়। তো ওর দাদা হঠাৎ করে আমার বাসা আবার 5 তলায়, অত রাত্রে আমার বাসায় উঠছে। 5 তলায় উঠে আমাকে বলতেছে, উনি ভাই ওর তো 3 জন যাত্রী রয়ে গেছে, ওর ভিতরে আমার আপনার রাজা মিয়া ওর কাগজপত্র নাকি বলে ঠিক নেই বা কি বলেন। পরে আচ্ছা আচ্ছা, পরবর্তীতে সাথে সাথে আমি আলামিন এবং কাসারকে ফোন দিই। তারা আচ্ছা সমস্যা হয়েছে, সমস্যা নাই, আপনি আপনার যাত্রীকে নামায় নিয়ে আসেন, বাসায় নিয়ে যান, আমরা আগামীকালকে ঠিক করে দিব। আগামীকালকে ঠিক করে দিব বলে পরের দিন আমরা সকালবেলা কাগজপত্র সার্চ দিয়ে দেখি বারকোড নাম্বার ঠিক নেই, মানে পুরা জালিয়াতি। জি জি, আর এমন আপনার- অবস্থা হয়েছে এই বারকোড আপনার বৈধ? হ্যাঁ, বৈধ। হুম। এইটা বৈধ, কিন্তু এটা অবৈধ। জি জি জি, এটা মনে করে এয়ারপোর্টে যখন প্লেনে উঠবে তার 15 মিনিট আগে কাগজটা দিয়ে যাত্রীর কাছে দিয়ে বলতেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কাগজটা ওনাকেও দেখার সময় দেয়। আমি এখানে আরেকটু কথা বলি। হুম, যেহেতু ভিকটিমের মানে যে আসামিদের কাছে আমার বিভিন্ন লেনদেনের কারণে আমার টাকা গচ্ছিত আছে, জি জি, এখানে তাদের কাছে আমার 1,70,000 টাকা দেওয়া আছে। জি, 1,70,000 টাকা দেওয়া আছে, ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল 2,60,000 টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু যখন দেখলাম যে আমার একটু 900 করতেছে, 900 করার পরে যখন আমি বললাম যে টাকাটা পরে দিব এবং হুম হুম, এবং যাত্রীর কাছে আমি আরো 50,000 টাকা পাবো, ওরা বলছে যে যাওয়ার পরে দিবে, সেটা আলাদা। ওর সাথে আমি মানে বসাই না। পরে আমার সাথে একটা দেখেন আমাকে একটা এমন ভাবে স্টাম্প করে নিছে জোরপূর্বক, সেটা হচ্ছে যে আমার মানে বকেয়া বাবদ, তার সাথে একটা বকেয়া আমি এটা নাকি এই যে আমাকে দিয়েছেন সেটা? না, এটা তো এই যে এই যাত্রীর এগেনস্টে মানে 24 তারিখে যেটা আমার সকালবেলা আমাকে পাসপোর্ট টিকিট বুঝাই দেওয়ার কথা, জি জি, তা ওর সাথে তো আমার 1,70,000 টাকা পেমেন্ট করা আছে, কিন্তু আগে তো যে টাকাগুলো আছে ওগুলোর তো কোনো হিসাব নেই। ও তো আমার কাজগুলো একটাও করে না এই পর্যন্ত যাবত, জি, আর প্রায় 7 মাস যাবত। হুম। তো 1,70,000 টাকা যখন পেমেন্ট দিছি, ওর কাছে আমার 90,000 টাকা বাকি থাকে।
তোকে আমি রিকোয়েস্ট করলাম যে তোমার কাছে তোমার টাকা আছে, কিন্তু তুমি এই প্যাসেঞ্জার উঠাও, আমি তোমাকে দিয়ে দিব। কয় না, টাকা স্যার আমি দিব না। আচ্ছা, পরে আবার কাসারের সাথে, কাসারের চিনি না, কাসারকে ওই চিনাই দিছে। কাসার মূলত আমি আলামিনের সাথে ব্যবসা, কাসার পরের সাবজেক্ট, পরে আসছে আর কি তৃতীয় পক্ষ হিসেবে। ও বললো যে আমি কাসারের কাছে কাজ করি। আমি তো আগে কাসারকে চিনতাম না, তো সেই হিসেবে যখন ও বললো যে কাসার এবং কাসারের সাথে যোগাযোগ করে, আলামিন যদি বলে তাহলে আপনি আপনার প্যাসেঞ্জার উঠাই দিবেন। আচ্ছা, এখানে জোরপূর্বক কি নিছে? জোরপূর্বক একটা স্ট্যাম্প করে দিয়েছে যে 90,000 টাকা বাকি থাকবে, এটা আমাকে 27 তারিখের মধ্যে পেমেন্ট করতাম। মানে 24 তারিখের যাত্রী ফ্লাইট হচ্ছে হলো আপনার, এটা শুধু এই যাত্রীর এই যে রাজা মিয়ার বিষয়টা নিয়ে, হ্যাঁ? রাজা এর আগে যে টাকা পাবেন সেটার তো কোনো না, সিস্টেম নেই না, সেটার কোনো স্ট্যাম্প দেয় না, মানে এটা চালাকি আর কি, চালাকি একটি। তো সবই যদি আমাকে, মানে এটা হচ্ছে জোরপূর্বক, ও আমাকে চাইনে শুনে। দেখেন 24 তারিখের বেলা আমি বললাম যে তাহলে আমি বাসা থেকে বেরোইছি, আমি মেরুলে আসবো, কাসর মিয়ার সাথে কথা বলছি। কারণ আপনি মেরুলে টাকা কোথায়? আমি তো আমার কাছে 30,000 টাকা দিচ্ছি। আপনি এই তথ্যটা পেলেন কোথায়? কোনটা? এই যে আমাকে দিয়েছেন, এই যে বডি চেঞ্জ করছে, হ্যাঁ? জি, এটা কম্পিউটার সাইজ করা। আপনি এখানে এই এটা তো আপনার ফেক, এটা আপনার হলো এটা অরিজিনাল। জি, আপনি এই যে বারকোডের এখানে নাম্বারটাই দেখেন, আপনি এই যে নাম্বারটা দেখলে না, আপনাকে তো এই কাগজটা দিছে না? আমাকে এই কাগজটা, এই কাগজটা দেওয়ার পরে আপনি সার্চ দিয়ে তখন এইটা বাই করছি। এইটা আসে, ও আসে না, সার্চ দিতে পারে না। যেদিন এয়ারপোর্টে লোক প্যাসেঞ্জার যাবে একটা আমাদের ফ্লাইট, ওর ওই যে 15 মিনিট আগে কাগজ দিয়ে বলতেছে টাইমে গেছে, চলেন ভিতরে চলেন। ভিসা নাম্বারও তো ঠিক নেই, কোনো কিছুই ঠিক না, কোনো কিছু। ইফতারির আগ মুহূর্তে আমাকে কাগজটা দেয়, তখন আমি যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে এয়ারপোর্টে যাবে, তখন ওদেরকে বললাম তোমরা এয়ারপোর্টে যাও, আমি ঠিক আছে। আমরা আপনার অভিযোগ কাগজে নিব, হ্যাঁ? আমরা জাস্ট কি আমাদের ফর্মালিটি আছে সেটা মেনটেন করলাম। কিন্তু এখানে ও আমার আমার যাত্রীর সাথে, প্রতিটা যাত্রীর সাথে আমাকে এখানে একটা ঘটনা, যখন রাত্রে 2টা বাজে এই যাত্রীটা যাইতে পারে নাই, তখন তাকে ওর দাদা এসে ওনাকে বাসা থেকে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে ওনারা গাড়িতে করে নিয়ে এই নারায়ণগঞ্জ ফতুল্লা আটটু ভিতরে, ফতুল্লা পঞ্চবটি ওদিকে ভিতরে ওনার বাসায় ওনারে নিয়ে 2 দিন জিম্মা করে রাখে। যখন উনি 2 দিন জিম্মা থাকার পরে আমাকে ফোন দেয়, আমি কিন্তু জানি না, আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে মুক্তার ভাই কি কর, তুই একটু আয় আমার কাছে। আমাকে কিন্তু ঘটনা ভেঙে বলে নাই, বিপদে পড়ছে, আমার ডাকে ভাই তো, আমার ডাকে আমি গেছি পরে। এখন ওই লোকেরা ওনারা জিম্মা করছে, আমারও জিম্মা করছে। বলতেছে না আপনাদের হবে না, আপনাদের ফ্যামিলির সদস্যরা ডেকে নিয়ে আসে। আমি বললাম আমার ওয়াইফ তো নাই, আমার ওয়াইফ মারা গেছে, আমি ছেলে নিয়ে থাকি। বলতেছে যে না তোমার হবে না, আপনাদের ওনার ওয়াইফকে ডাক দেন। ওনার ওয়াইফে সেই রাত্রে 1টা বাজে অটো নিয়ে, কোনাপাড়ার থেকে অটো নিয়ে তারপরে পঞ্চবটি আসে। আসার পরে রাত্রে 2টা বাজে, তখন ওনার ওয়াইফের ছেলের ওষুধের জিম্মি দিয়ে ফেলা, মানে আমাদের যে যেতেছে সেই জিম্মি হয়ে যেতেছে, মানে ওরা ভুক্তভোগী না যাওয়ার কারণে পরবর্তীতে এখন রাত্রেবেলা তারা এমন একটা সিন্ডিকেট করে, দেওয়ালে ঘুষে মারে, হে করে সে করে, আমাদের টাকা দিতে হবে, হে করতে হবে, সে করতে হবে না, আমরা ছাড়বো না, ঠিক আছে? তখন তারা বাধ্য হয়ে বলতেছে যে আপনারা যেহেতু, আমরা বলতেছি আমরা এখানে থাকলে আমরা টাকা ম্যানেজ করবো, আমরা তো টাকা ম্যানেজ করতে পারতেছি, আমরা ধরতে পারতেছি না। বলতেছে ঠিক আছে, তাহলে ওনারা 2 দিন জিম্মি রাখলো, আমাকে 1 দিন জিম্মি রাখলো। আমি 1 দিন জিম্মি ছিলাম, পরে আমাদেরকে ছেড়ে দিয়ে বলতেছে আপনারা চলে যান, আপনার ছেলের, আপনার বাইশটা, আমার মানে ওনার ছেলে আর কি, ওনার ছেলে জিম্মি থাকবে 3 রাত ছিল। পরে আমরা পুলিশ প্রোটেকশন নিয়ে, পরে ওখান থেকে 3 রাত থাকার পরে প্রোটেকশন নিয়ে আমরা উদ্ধার হয়েছি। ফতুল্লা থানার অভিযোগ, ওখানে কিন্তু সাংবাদিকও ছিল, ফুটেজ আছে, ফুটেজ আছে সাংবাদিকের কাছে, ফতুল্লা থানার পুলিশও আছে। তখন তারা আমাদেরকে একটা স্ট্যাম্পের মাধ্যমে, ব্যালেন্স চেকের মাধ্যমে 20 তারিখে টাকা দেওয়ার কথা, 20 তারিখে টাকা দিতে হবে, না দিয়ে আমরা অ্যারেস্ট হয়ে যাবে, এই যে 20 তারিখে দেওয়ার কথা। থানায় মুসলেকাই দেওয়া আছে, থানায় মুসলেকাই দেওয়া আছে, এটা তো পুরো চিট, হ্যাঁ? এটা একদম প্রতারণার। এখন ঘটনা হচ্ছে কি যে আমরা যদি এখন 20 তারিখে টাকা না দিই, এখন তারে আবার ধরে নিয়ে যাবে। আচ্ছা, না, যেহেতু আমার ছেলে জিম্মা ছিল, আমি ফতুল্লা থানায় অভিযোগ করার পরে, মানে ভিকটিমদের এই যে আমি ওদের নামে অভিযোগ করে যে আমার ছেলেটা জিম্মা আছে, সেই হিসেবে পরে ওদেরকে থানায় নিয়ে আসার পর, আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা, থানায় আসার পরে তদন্ত ওসি সাহেব আমাকে মানে একটা ডিসিশন দেয় যে আপনি টাকা কবে দিবেন। তো তখন আমাকে আপনার তাদের কাছে আমি 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 20 তারিখ আমার 1.5 লক্ষ টাকা দিব, আর বাকিটা আমি আগের মাসে 10 তারিখে দিব। কিন্তু এখনো পর্যন্ত তো টাকাটা আমি রিকভারি করতে পারতেছি না। এই 20 তারিখ আজকে হচ্ছিল আপনার 18 তারিখ। এই যে যারা ক্লায়েন্ট, হ্যাঁ, এই যে মূল ভুক্তভোগী, জি, ওনাকে আপনি বলেননি যে আমার সাথে ওরা সবই জানে, কিন্তু তারাও বুঝতেছে যে আরে ভাই ছাটপাটি একটা বিষয় সেল দিলে উনি হইছে মিডিয়া 3য় নম্বর। জি,
10-20 হাজার টাকা, নাহলে 30,000, নাহলে 50,000 টাকাই কামাবে। জি জি এর তো বেশি না। না। ওরাও কিন্তু এই কথা থানায় ওনারাও নিজেরাই বলতেছে। আচ্ছা কিন্তু ওনারাও তো পরিস্থিতির শিকার। হ্যাঁ ওনারা তো টাকা মাইর খেয়েছেন, যে টাকা মাইর খায় তার সুখটা সে বুঝে পায়। যাই হোক, আমরা সংক্ষেপ করি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন যে আমাদের যে আনোয়ার ফারুক মনি ভাইয়ের কথা শুনছেন। উনি একজন ভুক্তভোগী। উনি দীর্ঘদিন যাবত ইউরোভিশন প্রগতি টাওয়ারে উনি বসেন। ওনার যে পার্টনাররা, তাদের সাথে উনি দীর্ঘদিন যাবত উনি এই ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের প্রতারণার শিকার উনি। তো আমি রিকোয়েস্ট করবো রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, যাতে করে এই আনোয়ার ফারুক মনি ভাই একটি সঠিক বিচার পান। এবং আমাদের সংস্থায় যেহেতু এসছেন, আমাদের সংস্থার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়েই আমরা চেষ্টা করব ভাইকে বিচার পাইয়ে দেওয়ার জন্য। ভাই যদি সঠিক থাকেন, ভাই যদি গ্রাউন্ড থাকে, অবশ্যই আমরা একটি সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং যারা আপনারা জানেন যে ট্রাভেলের ব্যবসাগুলো যারা করে, তারা, আমি সবাইকে বলবো না, ম্যাক্সিমাম লোকগুলোই প্রতারক হয়ে থাকেন। আমরা আগামীকালকেও একটি জায়গায় আমরা অভিযানে যাব। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা জানিয়েছি এবং অনুলিপি দিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছি। আমরা আইজিপির বরাবর আমরা চিঠি ইস্যু করেছি। তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রান্তে প্রান্তে গিয়ে, অজপরা গায়ে গিয়েও আমরা এই অভিযানগুলো চালিয়ে যাচ্ছি। এবং আমাদের সংস্থায় এক ঝাঁক আইনজীবী আছে, তাদের মাধ্যমে আমরা সেই আইনি সহায়তা দিয়ে থাকি। তো আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টি আমলে নিয়ে মোহাম্মদ আনোয়ার ফারুক মনি ভাইকে, যাতে করে তিনি একদম ভুক্তভোগী, একদম উনি এখন মানবতার জীবনযাপন অতিবাহিত করছেন, উনি যেন একটি সঠিক বিচার পান, সেই জন্যই আমি আপনাদের দ্বারস্থ হলাম। এবং বাকি যেই প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করে অবশ্যই আপনাদের দ্বারস্থ হব, যাতে করে ভাইকে আমরা সঠিক একটি বিচার পাই দিতে পারি। তো দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যোগাযোগ করলে আপনাদের যদি গ্রাউন্ড থাকে, অবশ্যই আমরা 7 থেকে 8 দিনের ভিতরে আপনাদের ঘটনাস্থলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।